জয়, আপনি বলছিলেন যে ইন্টারভিউ দিতে এসে আপনার নার্ভাস লাগছে, কেন? যখনই টেলিভিশনে ক্যামেরার সামনে যাই, কোনো কারণে যেতে হয়, তখন একটু নার্ভাস লাগে সব সময়। আজকে একটু বেশি হচ্ছে। কেন? আমি তো বাঘ নই, ভালুক নই, আপনার পূর্ব পরিচিত সহকর্মী। হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু আসলে আমার বলার কথা ইন্টারভিউ দিয়ে দিয়ে ফুরিয়ে এসেছে। সবসময় মনে হয় যে যতটা লিখেছি তার তুলনায় এই শেষ কয়েক বছরে বলেছি বোধহয় বেশি। 46 বছর আগে আপনি জীবন যেভাবে শুরু করেছিলেন, আজকে যেখানে এসে পৌঁছেছেন, এর পুরোটাই কি আপনার মনে হয় যে প্রতিভার উপার্জন? বিশেষ করে যদি একটা কম্প্যারিজন টানি, জীবনানন্দ কিন্তু এই বয়সে আপনার মতো এই খ্যাতি, যশ, প্রতিষ্ঠা কোনোটাই পাননি। দেখুন, এখানে একটা কথা বলার আছে যে এই যে কবিতা কারুর তার সমসময়ে স্বীকৃত হয়, তার লেখা স্বীকৃত হয়, আবার কারুর লেখা স্বীকৃত হয় না, এটা একটা ঘটনাচক্র। এই যেমন আপনি বললেন যে জীবনানন্দ দাশের লেখা তার এই 46 বছর বয়স যখন তার ছিল, তিনি তত স্বীকৃতি পাননি। এই একই কথা আমিও ভাবি। আমার মনে হয় যেটা যে আমার ঠিক একটা উল্টো কথা মনে হয় যে যখন আমি থাকবো না বা আমার লেখা বন্ধ হয়ে যাবে, তবে দেখ আরও 30-40 বা 50 বছর পরে তখন কি আর আমার লেখা কেউ পড়বে? সেই ভয়টা, সেই আশঙ্কাটা আমার সবসময় থাকে। তার মানে আপনি শতায়ু হতে চান? 50 + 46 96 হয়ে দাঁড়াচ্ছে। সেরকম নয় আসলে। জিনিসটা হচ্ছে যে যেটা ভাবি যে বড় কবিদের সঙ্গে যখন নিজের কথা ভাবি কোনো কারণে, তখন সবসময় মনে হয় যে এটা আমার নিজের কবিতা সম্পর্কে সবসময় মনে হয়েছে যে আরও অন্য অনেকে আমাদের সমসময় লিখেছেন যারা খুবই ভালো লিখেছেন, কিন্তু ঘটনাচক্রে আমি স্বীকৃতি পেয়েছি। এটা কি ভাগ্য? ভাগ্য, নিশ্চয়ই। আমি মনে করি যে আমি আমি তো ভাগ্যে বিশ্বাস করি। ঈশ্বরেও বিশ্বাস করেন? আমি ঈশ্বরেও বিশ্বাস করি। তাহলে আপনি বলছেন যে জয় গোস্বামীর নিজের কোনো প্রতিভা নেই? আপনার এত আত্মবিশ্বাসের অভাব কেন? আমার আত্মবিশ্বাসের অভাব নয়, আসলে আমার যেটা হয় সেটা হচ্ছে যে আমার মূল যে কাজটা আমি করি সেটা তো কবিতা লেখার চেষ্টা। আমি প্রথম লাইনটা লেখার পর আমি জানি না আজও যে আমি কবিতাটার শেষ লাইনটা কী করে লিখব। একটা কবিতা যখন আমার লেখা হয়ে যায়, তারপরে আমি জানি না যে পরের কবিতাটা আমি আবার কবে লিখতে পারবো। তো যে কাজটা নিয়ে আমি বেঁচে আছি, ধরা যাক আমার 14 বছর বয়সে প্রথম লিখতে শুরু করেছিলাম, আর আজকে আমার 47 চলছে। তো এই 33 বছর আমি যে কাজটা নিয়ে রয়েছি, আমি আর আপনার মুখের সামনে বসে এই যে কথা বলছি, আমরা যে আজকে গল্প করছি, সেটা যে কাজটা নিয়ে করছি সেই কাজটা সম্পর্কে আমার এটুকু স্থিরতা নেই যে আমি একটা কবিতা 6 লাইন লিখে সেই কবিতা শেষ করতে পারবো কিনা। সুতরাং আত্মবিশ্বাসের অভাব আমার হয়। কিন্তু সেটা ভাবতে ভাবতে তো এতগুলো বই লিখে ফেললেন, এত পুরস্কার পেলেন, এত স্বীকৃতি পেলেন, বাঙালি পাঠক সমাজ আপনাকে জীবনানন্দ শক্তি চট্টোপাধ্যায়ের পরে সবচেয়ে শক্তিমান কবি হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাও আত্মবিশ্বাস নেই কেন? সেটা একটা কী জানেন, এটা একটা ঘোরের মতো। মানে কীরকম, যখন জিনিসটা ঢুকলো আপনার মধ্যে, ধরুন অফিস থেকে বাড়ি ফিরছি, কি এই মেট্রো রেলে দাঁড়িয়ে আছি, কি একটা অটোতে উঠেছি, বৃষ্টি এলো, আমি যাচ্ছি, হঠাৎ কোথা থেকে যে মনে হতে থাকে যে কেউ যেন কানের কাছে কতগুলো কথা বলছে, দৈববাণীর মতো। মানে দৈববাণী বলবো না, এটা তো চারপাশে লোকজন কথা বলছে কারো অন্য। যেমন আমার বেশ মনে আছে যে আমি একবার, তখন আমি কলকাতা শহরে থাকতাম না, কিন্তু আমি ট্রেনে করে বাড়ি ফিরছি, দুটো ছেলে নিজেদের মধ্যে কথা বলছে। একটি ছেলে আরেকজনকে বলছে, তার বন্ধুকে বলছে যে আমি ওকে বলে দিয়েছি তোমাকে ছাড়া থাকতে পারছি না। সেই দুটি ছেলেই সম্পূর্ণ আমার অপরিচিত। মানে ছেলেটি তার প্রেমিকা সম্বন্ধে বলছিল, তাদের আর জীবনে দ্বিতীয় দিন দেখিনি, কিন্তু আমি একটা কবিতা সেই রাত্রে বাড়িতে গিয়ে লিখেছিলাম, তোমার সঙ্গে ঘুমোবো আজ, মাটিতে হোক আগুনে হোক জলে। এবং সেই কবিতার শেষ লাইন ছিল, তোমাকে ছাড়া থাকতে পারছি না। মানে ওই ছেলেটি কথাটা আমার ভেতরে ঢুকে পড়লো এবং সেটা আমার ভেতরে কাজ করতে শুরু করলো।
এইটা একটা, এটা কি সব কবিরই হয় না আপনার নিজস্ব? আমি অন্যের কথা জানি না, অন্যের কথা জানি না। তা এই যে একটা শুরু হয়ে গেল ভেতরে একটা কাজ, ওই সময়টা তখন আর জ্ঞানটা থাকে না। মাঝে মাঝে হয় কি, ওই এইভাবেই হয় আর কি। ফলে হয়তো কখনো ঝোঁকের মাথায় পুরো একটা লেখা হয়ে যায়। হ্যাঁ, আপনি একটি রক্ত মাংস বলে কাগজে একটা সাক্ষাৎকার দিয়েছেন, তাতে পড়ছিলাম যে আপনি বলেছেন কবিতা কবিকে দিয়ে লেখায়, মানে ইটস জাস্ট দ্য আদার ওয়ে রাউন্ড, মানে কবি কবিতা লেখে না, আপনার ক্ষেত্রে কবিতা আপনাকে দিয়ে তাড়না করে লেখা। আমার ক্ষেত্রে যেটা হয় সেটা আরেকজনের ক্ষেত্রে নাও হতে পারে, জানেন তো। আমি আমার নিজের ক্ষেত্রে পরের কবিতা কী করে লিখবো বুঝতে পারি না, পরের লাইনটা কী করে লিখবো জানি না। মানে আমার এমন অনেক কবিতা হয়েছে 6 লাইন 5 লাইনে বন্ধ হয়ে গেছে চিরতরে, কিন্তু অন্য লোকের ক্ষেত্রে তা নাও হতে পারে। তার যে লেখবার পদ্ধতিটা, অন্তর্গত পদ্ধতিটা, সেটা অন্যরকম হতে পারে। আচ্ছা, রসিকতা করে জিজ্ঞেস করি, এই যে আপনার পরিচিত পোশাক, পাজামা পাঞ্জাবি, আলু থালু চুল, অবিন্যস্ত দাড়ি, সবসময় একটা সংকুচিত ভাব, এটা কি আপনার ব্র্যান্ড ইমেজ তৈরিতে হেল্প করে, সাহায্য করে? আমি একটা মজার গল্প বলি, সেটা হচ্ছে যে গাভাস্কার ম্যানচেস্টারে একটা সেঞ্চুরি করেছিলেন, 101। এই শেষ 96টা পাকিস্তানের বিরুদ্ধে যখন করেন, তার আগে পর্যন্ত উনি ওইটাকেই ওর শ্রেষ্ঠ ইনিংস বলে এসছেন সবসময়। তো সেই ম্যানচেস্টারের খেলাটা যখন হচ্ছে, তখন ওর খুব অনেক চুল ছিল মাথায়, আর খালি চুলগুলো এসে কপালে পড়ছে, আর খুব কুয়াশায় স্নো আর আন্ডারউড বল করছিল। তো আম্পায়ারের কাছে গিয়ে গাভাস্কার বললেন যে আমার চুল যে শব্দটিকে পড়ছে এটা কেটে দিন তো, এটা এদিকে কেটে দিন তো। তা আম্পায়ার ছিলেন ডিকি বার্ড, উনি ওর কোটের পকেট থেকে একটা কাঁচি বার করে চুলটা কেটে দিলেন। তারপর উনি বলেছিলেন যে আম্পায়ারকে আর কত কাজ করতে হবে। তা আমার মনে হচ্ছে যে কবিতা লিখতে হলে আর কত রকমের প্রশ্নের উত্তর দিতে হবে না। আসলে কি, এই কবিতা যখন লিখি ঠিক আছে, কিন্তু যখন এই যে পোশাকের কথাটা বলছেন, আমার ভাই আমার ভীষণ পেছনে লাগতো, সব সময় আমাকে বিরক্ত করতো, করতো। তো সেই রঙিন পোশাক পরলে বা কিছু করলে ও আমাকে অনেক, সেই জন্য আমি একটা ওই রকম চেষ্টা করতাম আত্মরক্ষার জন্যে। আরেকটা কথা হচ্ছে যে আমি জীবনে কয়েকবার হাসপাতালে ছিলাম, মাঝে মাঝে আমার শরীর খারাপ হয়েছে। তা আমি দেখি যে সুস্থ হয়ে ওঠার সময় যদি সাদা পোশাক পরা যায়, যেমন যখন হাসপাতালে থাকতাম বা যখন বাড়িতেও কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছি, সেই সব দিনে যদি সকালবেলা সাদা পোশাক পরা যায় বা যখন বেরোচ্ছি, তখন একটু মনটা ভালো লাগে। মানে সকালবেলায় রোদ্দুরের সঙ্গে নিজের পোশাকের সঙ্গে মনে হয় সুস্থ। তো সেই একটা সচেতন চয়েস মানে আছে। হ্যাঁ, সচেতন চয়েস একটা আছে। আচ্ছা, আপনি তো এক্ষুনি গাভাস্কারের কথা বলছিলেন, আমি জানি, মানে মানে খবরের কাগজের লোক তো কিছু কিছু খবর রাখি, যে আপনার ঝুলিতে আপনি যখনই যেখানে যান, আমি শুনেছি গাভাস্কারের সানি ডেজ বইটা আপনার সঙ্গী হয়। না, এক এক সময় এক একটা বই থাকে। কিন্তু ক্রিকেট, আপনি ক্রিকেট পাগল লোক, এটা কেন? মানে এটা কি ক্রিকেটের এই ভালোবাসাটা আপনার কিভাবে এলো? সেটা হলো যে এই ধরুন আমি যে কবিতা লেখার চেষ্টা করি, এই আমার পুরো চেষ্টাটাই হচ্ছে এরকম যে আমি যা পারি না আমার বাস্তব, আপনি ক্রমাগত বলে যাচ্ছেন আমি কবিতা লেখার চেষ্টা করি, জয় গোস্বামী, চেষ্টা তো করি। এটা তো বৈষ্ণব বিনয়কেও মানে হার মানা না, এটা সত্যি সত্যি কিন্তু চেষ্টা করতে হয়। মানে এমনি অনায়াসে কোনো কবিতা আজ পর্যন্ত কখনো আমার কাছে আসে, সত্যি সত্যি। যাই হোক, যেটা বলছিলেন, তা সে হচ্ছে কি, আমার ভাই আর আমি দুজনে একসঙ্গে বড় হয়েছি, তো ও আর আমি একসঙ্গে খেলাধুলো করতে যেতাম, করতাম। কিন্তু আমি নানা কারণে খেলাধুলো করতে পারতাম না, ও পারত। তা সেই আমার ভাই খেলতে বেরিয়ে যাচ্ছে, আমার জ্বর হয়েছে বলে আমি যেতে পারছি না। আমি মাকে বললাম যে ও কেন খেলতে যাবে, আমি যখন যেতে পারছি না তখন ও কেন যাবে, ওকে তুমি বারণ করো, কারণ আমরা সব কাজ দুজনে একসঙ্গে করি। মা তখন আমাকে বলেছিল যে তুমি হিংসে করো না, হিংসে করলে তোমার আরও কষ্ট হবে, তুমি জানলায় দাঁড়িয়ে বসে বসে খেলাটা দেখো, আর ওই দেখো ওটা খেলছে, ওটা তুমি মনে মনে ওর সঙ্গে খেলতে পারো। তা আমি যদি নিজে নিজে খেলতে পারতাম বা খেলতে ভালোবাসতাম, কিন্তু পারিনি। সেটা বই হচ্ছে সেই একটা সুবিধে যে যখন বই পড়ি, যেমন তখন শঙ্করী প্রসাদ বসু অনেক ক্রিকেটের বই লিখতেন, তো ওর বইগুলো তখন আমার মা আমাকে কিনে দিতেন। তারপরে আরো লাল বল লাড়ু, হ্যাঁ, অনেক বই ছিল।
তারপর আমি ওই বইটা পড়ার পর আমি লারুড স্টোরি বলে যে আসল বইটা সেটাও সংগ্রহ করেছিলাম। তো এই যে খেলতে নিজে পারছি না, তার একটা ঝাপসা স্বাদ, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। ওই আপনার খেলার বই পড়ে সেই একটা অভ্যেস থেকে আচ্ছা, এই যে মায়ের কথা আপনি বললেন, আপনার এই কবিতা লেখার চেষ্টার মধ্যে আমি আপনার কথাতেই আপনাকে জবাব দিচ্ছি। মা ব্যাপারটা এত বেশি রকম করে এসেছে যেন মনে হয় যে আপনি একটা মাদার কমপ্লেক্স বা মাতৃমুগ্ধতায় একটা শিকার। এটা কি অন্য কবির মধ্যে সচরাচর দেখা যায় না? মানে আপনি কিন্তু এটা করেন, কারণটা কি? এর দুটো কথা হচ্ছে, যে একটা হচ্ছে যে খুব ছোটবেলায় আমার বাবা মারা যান। তখন আমার মা একটা স্কুলে হেডমিস্ট্রেস ছিলেন। মায়ের স্কুলে যে টিচাররা ছিলেন, অন্য আমরা মাসি বলতাম তাদের, বহুদিন পর্যন্ত আমরা জেনেছিলাম যে ওরা আমাদের নিজেদের মাসি। মানে ওরা যে আসলে মায়ের সহকর্মী, এটা বেশ বড় হয়ে আমাদের বুঝতে হয়েছিল। আর সেই মায়ের সহকর্মিনীরা আর মায়ের স্কুলের যে উঁচু ক্লাসের মেয়েরা, তারাই আমাদের বলা যায় লালন পালন করেছিল অনেকখানি। ফলে মেয়েদের আমি খুব কাছ থেকে ছোটোবেলায় ঠিক দেখেছি, এবং তাদের সম্পর্কে আমার যে অভিজ্ঞতা আছে সেটা আমার একটা সারা জীবনের ঋণ একটা আছে। তারপর আমি অনেক পরে কাবেরীকে দেখেছি, আমার স্ত্রী। আমি যে এখন যে বেঁচে রয়েছি তার সঙ্গে কাবেরীর একটা খুব, ওর কাছেও আমার অনেক ঋণ। তো এই যে মেয়েদের আমি দেখতে পাই, তারপর আমার মেয়ে আছে, হ্যাঁ, এই সব মিলিয়ে আমি মেয়েদের যে একটা পরিধি, মানে নারী মানেই কি মাতৃরূপেণ সংস্থিতা? তা নয়, একটা আমার কাছে একটা কি বলবো, জোরের ব্যাপার আর একটা কল্যাণেরও। আপনার জন্ম কলকাতায়, কিন্তু আপনার শৈশব কৈশোর 30 বছর বয়স পর্যন্ত কেটেছে রানাঘাটে। হ্যাঁ। আপনার কিতাবি শিক্ষা বলতে আমরা যেটা বুঝি সেটাও ক্লাস 11 পর্যন্ত। হ্যাঁ। তো আপনার এই সামাজিক অসুবিধাটা কাটিয়ে উঠতে কি আপনার খুব কষ্ট হয়েছে? সেই কারণেই কি আপনি এত লাজুক, মুখচোরা, সভা সমিতি এড়িয়ে চলেন, মানুষের সঙ্গে বিশেষ মেলামেশা করেন না? এই প্রশ্নগুলো, এতগুলো প্রশ্ন, যে সভা সমিতি এড়িয়ে চলার কারণটা আলাদা। এমন যদি হতো যে দুটোর মধ্যে কোনো কোরিলেশন নেই? না, এমন যদি হতো যে বছরে 2টো সভা আমাকে করতে হচ্ছে বা 3টে সভা, তাহলে হয়তো অসুবিধে হতো না। কিন্তু কলকাতা শহরে থাকতে গেলে আমি শেষ 10 বছরে 5000 সভা করেছি অন্তত। মমতা বন্দ্যোপাধ্যায় করেনি? তাহলে ভেবে দেখুন যে আমি যে এগুলো করতে চাই না, তার কারণ থাকে অনেক। না বলতে পারতাম না বলে আমাকে। আরেকটা জিনিস হচ্ছে যে কবিতা প্রকাশ্যে পড়া, সেটা সেই যে প্রকাশ্যে কবিতা পড়া, তার একটা অসুবিধা হয়। মনে হয় যে নিজের কথাটাকে যে আমি বলছি, আমি কবিতা পড়তে পড়তে দেখলাম যে কয়েকজন বসে রয়েছে, তারা নিজেদের মধ্যে একটু কথা বললো, একজন উঠে যাচ্ছে, মনে হয় নিজের একদম যে ভেতরটা আমি খুলে ধরছি। হ্যাঁ, সেটা খুলে ধরছি এমন কিছু লোকের সামনে, মানুষ যাকে ভালোবাসে তার সামনে তো সে তার পোশাক খুলতে পারে, কিন্তু রাস্তায় বা অন্য অনেকের সামনে তো পারে না সেটা। তারপর কবিতা পড়তে গিয়ে আমার মনে হলো যে মানুষ তো অমনোযোগী, তারা তো আরও কথা বলবে, আরও অনেক কিছু করছে। আরও একজন মানুষ এসে বসলেন, একজন উঠে গেলেন, জীবন তার স্বাভাবিকভাবে চলবে, সেখানে নিজেকে খুলতে একটা অসুবিধা হয়। তার চাইতে ভালো হচ্ছে একলা ঘরে বসে একলা কবিতা পড়া। আপনি সেটাই পছন্দ করেন? আমি সেটা পছন্দ করি। আচ্ছা, এই যে ধরুন ইদানিং আমরা দেখতে পাচ্ছি 4-5টা বিষয়ের মতো এই একটা কবিতার বিপণনের, এখন তো মার্কেটিংয়ের যুগ, তারও একটা চেষ্টা হচ্ছে। কবিতার ক্যাসেট, আবৃত্তি পাঠের আসর, কবিতারা গিয়ে বলছে। এতে কি কবিতার কোনো আখেরে লাভ হচ্ছে বা জনপ্রিয়তায় হেল্প করছে? আপনি করুন আর নাই করুন। দেখুন, জনপ্রিয়তা এই কথাটা কিন্তু দুরকমভাবে ভাবতে হবে। একটা হচ্ছে যে যেমন মানুষ অনেক রকম আছে, তেমনি যারা কবিতা পড়েন তারাও নানা রকম আছেন। এবার এক পক্ষ হয়তো মনে করেন, কেউ কেউ হয়তো মনে করে যে আমি অনেক মানুষের সামনে যদি কবিতাটা পড়তে পারি এবং আবৃত্তির মাধ্যমে পৌঁছে দিতে পারি, আরও অনেক মানুষ তাতে উৎসাহিত হবেন, সেটা তারা কাজ বলে মনে করেন। আবার আরেক রকম লোকও আছে, যেমন ধরা যাক
আমি মনে করি ওই যে কথা আপনাকে বললাম, যে কথা আমার বলতে আমি পারছি না সে কথা কাগজে লিখছি, ওইটাই আমার কাজ। যদি আমি স্টেজে উঠে খুব ভালো বলতেই পারতাম তাহলে তো আমি লেখার চেষ্টা করতাম না। আপনি তো বলতেও পারেন খুব ভালো। না, আমি বলছি আপনাকে, জানেন তো আমি একটা বই পড়েছি কিছুদিন আগে, ওই বই মানে একটা নিউ রাইটিংস বলে একটা বই বেরোয়, তাতে ওই আমেরিকার আর ইংল্যান্ডের নানা ধরনের ভালো লেখা, কোনোটা গল্প, কোনোটা উপন্যাসের টুকরো, কোনোটা কিছু কবিতা, কিছু প্রবন্ধ একসঙ্গে বার করে। তাতে একজন লেখকের টক বার করেছে, তিনি একটা বক্তৃতা দিয়েছেন, সেটা বার করেছে। ডেভিড মালুফ তার নাম, তার কোনো লেখা আমি পূর্বে পড়িনি। তিনি যেটা লিখেছেন সেটার মানে হচ্ছে যে, মানে when the writer speaks, যখন লেখক কথা বলে, তার প্রথম বাক্যটা কি জানেন? The real enemy of writing is talk. ভদ্রলোক এত সুন্দর দেখিয়েছেন যে যখন আমরা কথা বলি তখন আমাদের গোপনতম গভীরতম অনুভূতিগুলোকে খুব দ্রুত আমাদের প্রকাশ করতে হয় অন্য একজনের সামনে, কিন্তু যখন আমরা লেখার চেষ্টা করি তখন আমরা বসে থাকি যে কখন আমাদের ভেতর থেকে, এবং চেষ্টা করতে থাকি যে একেবারে নৈঃশব্দ থেকে আসল অনুভূতিগুলো চেহারা নেবে। অনেক সময় সেটা নিজেকে আবিষ্কার করাও হয়। আমার মানে মনে হয় যে পিকাসো একবার একটা কথা বলেছিলেন যে যখন আমি তুলি নিয়ে কোনো ক্যানভাসের সামনে দাঁড়াই তখন মনে হয় আমি শূন্যের ভেতরে ছুঁড়ে দিচ্ছি নিজেকে, কি উঠে আসবে না জেনেই। এই যে কি উঠে আসবে না জেনেই শূন্যের ভেতরে ছুঁড়ে দেওয়া, এই পরীক্ষাটাই হচ্ছে একজন লেখকের শেষ পরীক্ষা আমার কাছে। তার মানে কবি বা লেখকের আপনার মধ্যে নির্বাক থাকা উচিত। না, নির্বাক থাকবে কেন? সে তার কথা বলবে তার কাগজে। এই আমি এখন যেভাবে নিজেকে প্রকাশ করছি, এইটা প্রকাশের ঠিক ধরন বলে আমার মনে হয় না। কিন্তু আমরা তো বেঁচে থাকি, এমন একটা ছবি দেখতে হয়তো আমার যেতে হলো, যে ছবি দেখতে যেতে আমার ইচ্ছে করছে না, কিন্তু আমার মেয়ে এবং আমার স্ত্রী বলছে ওই ছবিটা দেখতে চলো। তাদের তুমি ভালোবাসি, সে ভালোবাসার একটা দায় আছে, তো সেইভাবে হয়তো এরকম কাজ আমরা করি। বাংলা কবিতায় ছন্দ ব্যবহার আপনার একটা বিশেষ বিশেষ জায়গা আপনাকে দিয়েছে। আপনার কি মনে হয় ছন্দ কি শুধুই ক্রাফটিং, না কবিতার আত্মার পক্ষে জরুরি? দেখুন, আমি একটা কথা বলি। প্রথম কথা, বাংলা কবিতা কখনো ছন্দচ্যুত হয়নি। মানে আপনারই ইন্টারভিউতে পড়েছি, আপনি যখন কবিতা লিখতে শুরু করেছিলেন অনেকে আপনাকে পরামর্শ দিয়েছিলেন ছন্দের মধ্যে প্রবেশ করো না জয়, ওটা আধুনিকতা নয়। সেটা না, আমরা অনেক সময় ভুল করে, যেমন এটা একটা ভালোবাসার মতো, আপনি ভালোবাসলেন এমন একজন লোককে যে সে ঠিক লোক ছিল না, তেমন তখন যখন মানুষ আঘাত পায়, এও ঠিক তাই। আমরা যখন নিজেদের লেখা প্রাথমিকভাবে নিয়ে কাউকে দেখাই, এমন হতে পারে যে তিনি হয়তো ঠিক সেইভাবে বুঝতে চান না, তিনি তার মতটাকেই মনে করেন সকলে এভাবে লিখবে, তখন হয়তো এভাবে বলেছেন। তো আমি যেটা বলছি আপনাকে সেটা হচ্ছে যে বাংলা কবিতায় সবসময় ছন্দ ছিল, আর ছন্দটা কবিতার একেবারে ভেতরকার ব্যাপার। কেন এই জন্য বলছি যে ধরুন আজকে যখন আমি রাস্তা দিয়ে আসছি মানে দুপুরবেলা, তখন একটা করছে, কি বলে, নলকূপ পুঁতছে, বুঝেছেন, কয়েকজন। এবার ওরা যে সেই নলকূপের যে শেকল দিয়ে দড়ি দিয়ে ওইটাকে টানছে, টেনে আবার ছেড়ে দিচ্ছে, আবার টানছে আবার ছেড়ে দিচ্ছে, এটা আওয়াজ করছে মুখ দিয়ে। এই যে জিনিসটা না, এই যে পরিশ্রমের একটা ছন্দ। এই যে রিক্সাওয়ালা ওই ভ্যান রিক্সায় তার অনেক ডাব নিয়ে দেখলাম রাস্তা ক্রস করে যাচ্ছে, তার পিঠের কাঁধ দুটো ওঠানামা করছে, হ্যাঁ, ঘেমে লাল হয়ে গেছে, শরীরই ছন্দ, শরীরের একটা ওঠানামা করছে। তারপর ধরুন যে একটা বাচ্চা যখন ছুটে রাস্তার এই পার থেকে ওপারে চলে যায়, তার মা হাঁটু দাঁড়িয়ে আছে, ছুটে চলে আসে, সেই যাওয়াটার মধ্যে একটা ছন্দ আছে। তারপর দুজন নারী পুরুষ যখন পরস্পরকে প্রবলভাবে চায়, তখন তারা যখন একসঙ্গে হয়, ঘনিষ্ঠ হয়, তখন তার মধ্যে একটা ছন্দ আছে। সুতরাং ছন্দটা একদম ভেতর থেকে আসে। কিন্তু ধরুন ওই পরমা ছবিতে যেমন ছিল যে পরমার সঙ্গে তার স্বামীর ঘনিষ্ঠতা, সেটা যেমন একটা প্রাত্যহিক একটা অভ্যাসের ঘটনা, নিষ্প্রাণ। সে পরমা ছবি দেখেছেন তো আপনি, ছিল। তা কবিতা তো কখন কখন তেমন হতে পারে যে যখন কোনো কবিতা লেখক এটা মনে করছেন যে ছন্দটাই আমি লিখছি, আমি কবিতাটা লিখছি না, কবিতার চাইতে ছন্দের প্রতি মনটা যখন বেশি থাকে, তখন আরোপিত বা মনে হয় আপনার সঙ্গে যোগ নেই। কিন্তু পৃথিবীর সকল কবিতার মধ্যেই ছন্দ আছে। আচ্ছা, আপনি যে চাকরিটা করেন দেশ পত্রিকায় কবিতার দেখভাল করার, এটা কি আপনাকে কবিতা লিখতে সাহায্য করে না প্রতিবন্ধকতা সৃষ্টি করে?
আমি চাকরিটা করি বলে আমার একটা ভেতর থেকে আমি বেঁচে যেতে পারি। কেমন বলি, আলী আকবর খাঁ একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি তো এই বিদ্যাটা ছাড়া আর কিছু শিক্ষা করিনি, তা আমি কবিতা ছাড়া আর কিছু জানি না জগতে। কিন্তু সব সময়ই সব কিছুর একটা অবসান আছে। আমাদের দেশে আমি দেখেছি যে মধ্য বয়সে পৌঁছবার পর কবিরা তাদের যে শক্তি, ক্ষমতা, সেটা খানিকটা রবীন্দ্রনাথের হয়নি, জীবনানন্দের হয়নি। জীবনানন্দ খুব বেশি পরীক্ষাও দেননি, 54 বছর বয়সে উনি 55 বছর বয়সে মারা গিয়েছিলেন। কিন্তু ধরুন বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত, আমাদের অমিয় চক্রবর্তী, তারপরে শেষ শক্তি চট্টোপাধ্যায়, যারা একেবারে যুগন্ধর মানে ক্ষমতা সম্পন্ন, খুবই ভালো কবিতা এরা লিখেছেন। একটা বয়সের পর এসে তাদের ভেতরে একটা অন্ধকার জমা হতে থাকে, বা একটা আস্তে আস্তে মধ্য বয়স কিন্তু আক্রমণ করে। তারও কারণ আছে। তার কারণ হচ্ছে প্রথম বয়সে যখন মন জেগে ওঠে, তখন মনের ভেতরে যে সজলতা থাকে, যে আবেগ এবং অনুভূতির নতুনত্ব থাকে, সেই জিনিসটা সঙ্গে শুধু যোগ হয় না ভাষা, কারণ ভাষাটা তাড়াতাড়ি আসে না হাতে, সেই জন্য রেওয়াজ করতে হয়। সেই অল্প বয়সী কবি সে তার অনুভূতিকে ঠিকভাবে জায়গা দেওয়ার জন্য ভাষা খুঁজতে থাকে। সেই ভাষা খুঁজতে তার 20-25 বছর কেটে যায়। 25 বছরে তখন সে গৃহস্থ হয়ে গেছে, তখন তার ভেতরে নানা কুটকচাল ঢুকেছে, সে সাধারণ হয়ে গেছে। সেই যে তার মনের ভাষা যখন পেল, তখন তার কাছ থেকে অনেক দূরে চলে যেতে পারে, যাওয়ার আশঙ্কা থাকে যে সত্যিকারের আবেগে। তো সেই সংকটের মোকাবিলা আপনি কিভাবে করছেন? আমি করছি তো, আমি সেই সংকটের, আপনি সবাই মধ্য বয়সের কাছাকাছি। হ্যাঁ, আমি লিখতে গিয়ে বুঝতে পারি যে আমার সেই এটা নেই, সেটা এখন। মিডল এজ কি আপনাকে আক্রমণ করেছে? কবিতা তো লিখেছি আমি, আমাকে করেছে খানিকটা। এই কাজটা আমার এটা দুর্বহ হয়নি, এই যন্ত্রণাটা এটা আমাকে অনুতপ্ত রাখে না সারাক্ষণ, এই জন্যে যে আমি অনেক নতুন নতুন ছেলে মেয়ের কবিতা দেখতে পাই সারাক্ষণ। আমি যে কাজটা করি, পাতা তৈরি করা, অনেক নতুন ছেলে মেয়ে এসে পৌঁছয়, কেউ ডাকে এসে পৌঁছয়, কেউ নিজেরা একটা কুণ্ঠিতভাবে এসে পৌঁছয়, এবং তার কিছুদিন পরেই আমি তাদের দেখি যে আরও অন্য অনেকে তাদের কবিতাকে ভালো বলছে। ওই যখন আমি পাতা তৈরি করি নানা নতুন কবিদের দিয়ে, তখন আমি বুঝতে পারি যে, এবং লোকে পরে ভালো বলে, কাজটা খুবই রিওয়ার্ডিং। তখন আমি বুঝতে পারি যে আমার নিজের এই যে অবসান, যদি আমি তাকে বলি, সেটাকে মেনে নেওয়াটা অনেক সুন্দর হয় এদের জেগে ওঠাটা দেখে, এই তরুণ কবিদের দেখে। অনেকে বলে যারা জয়ের মতো কবিতা লেখে খালি তাদের কবিতাই ছাপা হয় দেশে। আচ্ছা, এইটার সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমি একটু বিস্তারিত বলবো। ইরাপল্লী প্রসন্ন একবার একটা কথা বলেছিলেন, সেটা যে, আমি আবার একটি ক্রিকেটের গল্প বলতে বাধ্য হচ্ছি, সেটা 1 more ওভারে, যে বোলার যদি ক্যাপ্টেন হয় তাহলে একটা দলের বিপদ থাকে। কারণ বোলার, যে কোনো বোলারের একটা এরকম মানসিকতা থাকে যে আমি পরের ওভারে ওকে নিয়ে নেব। যার জন্যে 76-77-এ আমাদের 77-78-এ এই আমাদের বেদি 35 রানে 5 উইকেট পেয়ে গেল, নিজেকে সরালো না। 105 রানে 5 উইকেটে ও ফিরে এলো, টমসন রান কভার করে দিল, 2 রানে জিতে গেল, 2 উইকেটে জিতে গেল অস্ট্রেলিয়া। তা কিন্তু অন্যকে বেদি ডাকলো না। কবিদের মধ্যেও এটা হয়। কবিরা এই যে বললেন যে এই যে কথাগুলো যারা বলেন, বেশিরভাগ নিজেরা যারা কবিতা লেখেন তাদের মুখে এই ধরনের কথা শোনা যায়। এটা এই জন্য শোনা যায় যে এদের কেউ কেউ হয়তো মনে 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 করেন যে আমাদের আরও বেশি সুযোগ পাওয়া উচিত। তো এক্ষেত্রে এটা বোলারেরই মতো, যে বোলার ভাবে যে পরের ওভার দিলে আমি নিয়ে নিতে পারতাম, সেই জন্য আমি খুব গুরুত্ব দিই না এই কথাগুলোকে। জয়পন্থী বলে তো একদল কবি তৈরি হয়েছে, এবং আপনার মতো একজন মেজর পোয়েট যে প্রভাবিত করবেন আরও তরুণতর প্রজন্মকে, এর মধ্যে অন্যায়েরই বাকি আছে, লজ্জারই বাকি আছে। আচ্ছা, আমি আপনাকে অন্য কথা বলি, জয়পন্থী কথাটা আমি মানছি না, অন্য কথা বলি যে হে প্রেম হে নৈশব্দ, এই যে বইটা শক্তি চট্টোপাধ্যায়ের, এবং চতুর্দশপদী কবিতা বলি, এবং অনন্ত নক্ষত্রবীথি তুমি অন্ধকার, এই যে 3টে বই আমরা এখনও পড়ি। আমরা পড়ি বিনয় মজুমদারের ফিরে এসো চাকা, এগুলো বেরিয়েছিল 61 থেকে 65-র ভেতরে।
তো এই বইগুলোর ভেতরে একটা জিনিস দেখা যায় বইগুলো সম্বন্ধে, যে জীবনানন্দ দাশের একেবারে স্পষ্ট উপস্থিতি বোঝা যায়, এই ছত্রে ছত্রে। বই পড়লে বোঝা যায়। কিন্তু তা সত্ত্বেও এই বইগুলো আজকে 40 বছর পরেও আমাদের কাছে পড়তে হয়, বা এই বইয়ের কথা আমরা বলি কেন, এই কবিদের আমরা মান্য করি কেন? করি এই জন্যে যে জীবনানন্দ দাশের প্রভাব ছাড়াও, বা জীবনানন্দ দাশের কোথাও কোথাও একটু উপস্থিতি ছাড়াও আরও নিজস্ব অনেক উপাদান ওই কবিতাগুলোর মধ্যে ছিল, যেগুলো বেরোতে 40 বছর লাগলো বা 35 বছর লাগলো। তারপরের পাঠক যারা এলো, যারা আর মনে করলো না যে আমাকে যথেষ্ট বল দেওয়া হচ্ছে না, ক্যাপ্টেন আমায় বল দিচ্ছে না, যারা মনে করলো না, এই নতুন পাঠকদের আসতে দিতে হলো। তার 40 বছর পরে যে পাঠকরা এলো, তারা এটাকে মেনে নিলেন। জীবনানন্দ দাশের উপস্থিতি সত্ত্বেও এর নিজস্বতাকে তারা বুঝতে পারলেন। তেমনি আজকে যারা কবিতা লিখছেন, তাদের কবিতার শক্তি আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের আরও 25 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা, একটা কথা বলুন, আজকাল কবিদের মধ্যে এই যে গোষ্ঠী দ্বন্দ্বটা প্রায় কংগ্রেস বা তৃণমূলকেও হার মানাচ্ছে, এটা কি ব্যাপার? মুখ দেখা দেখি বন্ধ, কথাবার্তা বলে না, অনেক অকবি কবির নামে তারা গোষ্ঠী করছেন, দ্বন্দ্ব করছেন, এটা কিরকম ব্যাপার? একটা ঠিক আছে, এটা মেধা নিয়ে, একটা কবিতার পছন্দ অপছন্দ নিয়ে লড়াই থাকতে পারে, কিন্তু এটা একটা ব্যক্তি লড়াইয়ের পর্যায়ে পৌঁছে যাচ্ছে কেন? আবার একটা ক্রিকেটের উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আপনি কি ঠিক করেছেন আজকে যা প্রশ্ন করব ক্রিকেট দিয়ে আপনি বর্ম হিসেবে ব্যবহার করবেন? তাহলে আপনি ক্রিকেট নিয়ে লেখেন না কেন? না, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমি যেমন গান খুব ভালোবাসি, কিন্তু গান নিয়ে লিখি না, এই জন্যে যে জিনিসটা হাতে কলমে করতে হয়। যেটা হাতে কলমে আমি করিনি, সেই জিনিসটা নিয়ে আমি লিখতে চাই না। তাহলে তো অর্ধেক মানুষ জীবনের বিশেষ জিনিস নিয়ে লিখতে পারবেন না। না, এটা তো একটা কি বলবো, মানে তাহলে তো ক্রিকেট যারা খেলেনি তারা ক্রিকেট নিয়ে লিখতে পারবে না। এরা কোথাও দেখবেন যে কোনো একটা স্তরে খেলেছেন, মানে হয় জেলা স্তরে, নয় ক্লাব স্তরে, কোথাও একটা খেলেছেন। না খেলেও হওয়া যায় ক্রিকেট বোদ্ধা। আর আপনি যেরকম প্রতিটি কথায় ক্রিকেট ব্যবহার করছেন, না, যাই হোক, আপনি উদাহরণটাই ফিরে আসছেন। সেটা হচ্ছে যে একবার গাভাস্কার একটাতে 116 করলো, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল চুপ করে, তারপরে হঠাৎ মাঠে 3টে 4 পরপর, তখন কমেন্ট করছিল লিন্ডসে অ্যাসেট, সে বললো যে গাভাস্কার নাও ওপেনিং আউট। তো আপনার এই প্রশ্নটা শুনে বুঝতে পারছি যে সুমন চট্টোপাধ্যায় এবার বেরিয়ে আসছেন। নো নো, আই এম নট ওপেনিং আউট। আচ্ছা, সেটা হচ্ছে এটা আমাকে একটু বড় করে বলতে হবে। তাহলে আমি মনে করি যে কবিদের কোনো গোষ্ঠী হয় না। কেন? ওই যে বললাম আপনাকে যে কোনো মানুষ একলা একা নিজের কথাটা লেখে, আরও অনেক মানুষ লেখে, কিন্তু প্রত্যেক মানুষ যেহেতু প্রত্যেক মানুষ থেকে আলাদা, সেও তার নিজের কথাটা আলাদাভাবে লেখে। ফলে কবিদের সঙ্গে কবিদের বন্ধুত্ব বা সম্পর্ক হতে পারে, কিন্তু কবিদের গোষ্ঠী হয় না। 4-5 জন কবি বা যারা কবিতা লেখেন এরকম একসঙ্গে গল্প করতে পারেন, তর্ক করতে পারেন, আনন্দ করতে পারেন, পত্রিকা বার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তাদের বন্ধুত্বটা আছে, সম্পর্কটা আছে। ছেদটা ঘটে সম্পর্কে। সম্পর্ক যখন ভেঙে যায় অন্য কোনো কারণে, তখন অনেক সময় হয় যে একজন আরেকজনকে পছন্দ করতে পারছেন না। সেটা কবিদের গোষ্ঠী দ্বন্দ্ব সেটা নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখুন, যার কিছু করার নেই, যে সত্যি সত্যি পৃথিবীর কাছে প্রতিহত বোধ করছে, সে কিন্তু কবিতা লিখতে আসছে, চেষ্টা করছে না, সে সর্বস্বটা দিয়ে সে লিখতে চেষ্টা করছে, এবং সে মনে করছে এইটা তার একেবারে তার নিজের জিনিসটা। এবার সে যদি দেখে একটা সময় যে আমার লেখার খুব একটা আদর হচ্ছে না, অসুয়া বলতে চাইছে না, একটা দুঃখ হয়, মানুষের দুঃখ হয়, তাহলে তার মধ্যে এটা আসতে পারে যে তাহলে যে লেখার আদর হচ্ছে তার মধ্যে অনেক ত্রুটি আছে। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে মতের তফাৎ। অনেকে আবার একটা তত্ত্ব হিসেবে কোনো জিনিসকে কবিতা বলে বিশ্বাস করেন, তারা মনে করেন যে এইভাবে কবিতা হওয়া উচিত, কবিতা এই বিশ্বাস থাকা উচিত। এখন আমি বলতে চাই যে তত্ত্বে নির্ভর করেও অনেক ভালো কবিতা হয়, অনেক ভালো কবিতা হয়েছে, এবং এখন এই মুহূর্তে বাংলায় নানা রকম কবিতা লেখা হচ্ছে, একরকম নয়, বহু রকমের কবিতা লেখা হচ্ছে। তরুণরা লিখছেন, যারা একটু তত তরুণ নন আমাদের মতো, তারা লিখছেন, আমাদের থেকে সিনিয়ররাও লিখছেন।
যে নানা রকম কবিতা লেখা হচ্ছে। আমাদের দেখার দরকার হচ্ছে যে কবি থেকে কবি তাদের নিজের আলোচনা নয়। আমি দেশ পত্রিকার কবিতার পাতা সাজাই বলে আমি পাঠকের দেখা পাই, যারা নিজেরা ওই বল করতে দিল না কেন সেটা ভাবেন না, তারা কবিতা পড়েন। তারা কিন্তু বিচিত্র ধরনের কবিতা পড়ে তার একটা বৈচিত্র্যের স্বাদ তারা পান, সেটাই আমাদের পক্ষে আনন্দের। আর আপনাকে একটা কথা বলি যে দেখুন, লেখা ছাপানোর ইচ্ছে বা আমার কবিতা সবাই পড়ুক, অনেকে পড়ুক, এই ইচ্ছে কি আমারও ছিল না? আমি সবসময় কিসলস্কি বলে একজন পরিচালক আছেন, তার একটা ছবি দেখেছিলাম ক্যামেরা বাফ বলে। তো একটা ফটোগ্রাফারের কথা, সে সারা ছবিতে ছবি তুলতে তুলতে যাচ্ছে, অন্যের ছবি তুলছে, মেয়ের ছবি তুলছে, তার মধ্যে তার জীবনে নানা ওঠানামা হলো। একেবারে শেষ দৃশ্যে এসে সে ক্যামেরাটাকে ঘুরিয়ে ধরে নিচের দিকে। তো এটা আমি খুব অল্প বয়সে দেখেছিলাম, এটা আমার কাছে বড় একটা শিক্ষা হয়ে রয়েছে। অন্য কারোর সম্পর্কে কিছু ভাবতে গেলে আমি একবার নিজের দিকে তাকিয়ে ভাবি আমি কেমন। আমার কি ছিল না সেটা? আমার কি ইচ্ছে করে না যে আমার কবিতা, ইচ্ছে করেনি যে আমার কবিতা সবাই পড়ুক, আমার কবিতা ছাপা হোক? নিশ্চয়ই ঠিকই তাই। কিন্তু আমি আপনাকে বলতে চাই এইটা যে আমার যখন 15-16 বছর বয়স, যখন আমি কবিতা লিখতে চাইছি, সেই সময় আমি খুব লাজুক ছিলাম। আমাদের বাড়ির দুপাশে ছিল দুটো মেয়েদের স্কুল। আমি এমন সময় বাড়ি থেকে বেরোতাম না যখন মেয়েদের স্কুল ছুটি হচ্ছে বা স্কুল বসছে। কিশোরী মেয়েরা তখন আসতো স্কুলে, 6, 7, 8, 9, 10 এ সমস্ত মেয়েরা আসতো। আমি তাদের দেখলে অন্য রাস্তায় চলে যেতাম। আজ ধরুন আমি দরজা খুলি, আমার বাড়িতে বেল বাজলে আর কলকল করে মেয়েরা ঢোকে, ওই বয়সের মেয়েরা, তারা আমার মেয়ের বন্ধু। আমি বাসে যাই, বাসে দেখি মেয়েরা উঠছে, তারা ওই বয়সের মেয়েরা। ওই কেউ সেই শরৎদার কবিতায় আছে না যে নীল জামাটা একটু দিদি, মানে কেউ হয়তো আমার মেয়ের চেয়ে একটু বয়সে বড়, কেউ একটু ছোট, কিন্তু তারা সব ওই গুচ্ছ আর কি, ওই বয়সের মেয়ে। তাদের দেখে কি লজ্জা পাই? আমি লজ্জা পাই না, আমার ভেতরটা একটা প্রসন্নতায় ভরে যায়। এখন আমার দৃষ্টিটা পাল্টে গেছে। ওই আমার মেয়ের বন্ধু ওরা, এই দিক থেকে আমারই মেয়ের মতো, ঘরে ঘুরে কলকল করে, আমার একটা আনন্দ হয়। তেমনি একটা বয়সের পর আমার লেখা কতটা ছাপা হলো, কত লোকের নাম করলো, কি বললো, এটাও সরে যাওয়া উচিত। প্রথম বয়সে থাকা ভালো, তারপর যদি সরে না যায় সেটা একরকম অসুস্থতার মতো হয়। এই যে মাঝে মাঝে ধরুন বছর খানেক আপনি কিছু লেখেন না বা লিখলেও প্রকাশ করেন না, একটা হঠাৎ স্ব-আরোপিত নির্বাসনে চলে যান প্রায়, এটা কেন করেন? এইটা ওই যে আমি বললাম আপনাকে যে এলিয়েট একটা কথা বলেছিলেন যে মধ্য বয়সে পৌঁছে একজন কবির সামনে 3টে রাস্তা খোলা থাকে। একটা হচ্ছে লেখা বন্ধ করে দেওয়া, 2 নম্বর হচ্ছে যে অধিকতর দক্ষতার সঙ্গে নিজেকে রিপিট করা, আর 3 নম্বর হচ্ছে সম্পূর্ণ নতুন রাস্তা খোঁজা বা তার জন্য অপেক্ষা করা। আপনি তৃতীয়টা করেন? আমি তৃতীয়টা করি। সেই জন্যই আরও একটা কারণে করি, সেটা হচ্ছে যে আমি একটা কাগজের কবিতার দেখাশোনা করি, তো আমি অনেক কবিতা ফিরিয়ে দিতে হয় আমাকে। এই জন্যই দিতে হয় যে আমি তো ওই কাজটার জন্য অন্য নেই, এখানে আমাকে এটা ভাবতে হয় যে দায়বদ্ধতা, একটা আমার দায়বদ্ধতা, যে এইটা আমি পাতাটা কিভাবে করব। আর এটা করতে করতে আমার একটা নেশার মতো হয়ে গেছে। আমি ভাবি যেহেতু আমার একটা সুযোগ রয়েছে লেখা ছাপানোর, আমি যা লিখবো সেটা ছাপা হবে। এখন এটা আমার প্রথম বয়সে যখন একটা মানুষ লিখছে, তার লেখা ছাপা হচ্ছে না, তখন সে যেমন একটা সংকট বা পরীক্ষার মধ্যে পড়ে, আমি এখন পড়েছি দ্বিতীয়টির মুখে। যখন আমি যে কোনো লেখা দিলে, আমি একটা সময় দেখেছি যে কত সিনিয়র কবিদের লেখা ছাপা হচ্ছে, দেশ পত্রিকায় নয়, বিভিন্ন ম্যাগাজিনে, যে লেখায় কোনো সার নেই। সেই লেখা পড়ে আমি ভাবছি আমার লেখাও এরকম। আচ্ছা, এই যে আপনি এতক্ষণ বললেন যে কবিতা লেখার চেষ্টা করাই হচ্ছে আপনার সারা জীবনের সাধনা, তাহলে আপনি উপন্যাস কেন বা লেখেন? ফরমায়েশি লেখাই বা কেন লেখেন? ফরমায়েশি মানে ফরমায়েশি কবিতা না, ফরমায়েশি কবিতা হয়তো আপনি লেখেন না, ধরুন উপন্যাস। আপনি প্রায় বলে থাকেন উপন্যাস আপনি লিখতে চান না, লিখতে পছন্দ করেন না, মনে করেন না যে আপনার কোনো উপন্যাস খুব একটা উঁচু মানের হয়েছে, আপনার নিজের কথায়। আমরা কি মনে করি সেটা ভিন্ন প্রশ্ন, তাও লেখেন কেন? সেটা একটা হচ্ছে সাগরদা আমাকে প্রথম যখন আসি, সাগরদা আমাকে উপন্যাস লিখতে বলেছিলেন। দ্বিতীয় ওই যে আপনাকে বললাম আলী আকবর খাঁর কথা, যে আমি তো, আমার যদি কেউ কিছু লিখতে বলে, তা আমি তো অন্য কোনো কাজ জানি না, তো আমি লেখার চেষ্টা করি। আর আমি এটা আরেকটা কথা হচ্ছে যে এটা থেকে কিছু উপার্জনও হয়। এই উপার্জনটাও আমার জীবনে একটা প্রয়োজনীয়, কারণ আমার একটা সংসার আছে। আর আমি যখন লিখি তখন আমি আমার মতো করেই লিখি। এই একটা মানে
তখন সেটা উপন্যাস হচ্ছে কি হচ্ছে না সেটা আমি মনে রাখি দুবার না। আনন্দ পুরস্কার, একবার একাডেমি, কিরকম লাগে? মানে একটা কবিকে কিভাবে নাড়া দেয় ব্যাপারটা? প্রাথমিকভাবে তো একটা ঘোর হয়ই, হ্যাঁ, তারপরে দেখুন এই যে আমি 6 মাস, আজকে 5 মাস হলো একাডেমি প্রাইজ পেয়েছি, অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমি এখন পর্যন্ত কিচ্ছু লিখতে পারিনি। এইটাই হলো একটা প্রতিক্রিয়া যে মনটা খানিকটা বাইরে চলে যায়। হ্যাঁ, কিন্তু কবিতা যারা ভালোবাসেন তাদের কিন্তু তারা কিন্তু আসলে দূরের লোক, তারা কিন্তু ঠিক কবিতার জগতের লোক নয়। কবিতা প্রাথমিকভাবে পুরস্কার পাওয়ার পর এরকম একটা অনুভূতি হয় যে ওই সমুদ্রের ঢেউ যখন আসে, নুলিয়ারা বলে দেয় না, সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠো, বা সঙ্গে সঙ্গে তুমি যেমন ছিলে তেমন থেকো না, তাহলে সেটা ধাক্কা দিয়ে তোমাকে ছড়িয়ে দেবে, তীরে এনে ফেলবে। তাই খানিকটা তার সঙ্গে ঢেউয়ের সঙ্গে সেরকম আচরণ করতে হয় যে কখনো ডাক করো, কখনো ভেসে যাও। হ্যাঁ, সেইটা করতে হয় আর কি। মানে কিন্তু বাড়ি যখন ফিরি তখন গায়ে ধরুন বালি লেগে রয়েছে, জল লেগে রয়েছে। ওই সমুদ্রে তো মানুষ চিরকাল থাকতে পারে না, তাকে তো বাড়ি ফিরতে হয়। সে যখন ঘরে ফিরে আসে তখন যখন একটা কাগজ টেনে নেয়, যখন লিখতে বসে, তখন কিন্তু এই সব অভিজ্ঞতা, এই ক্যামেরার আলো জ্বলে ওঠা, পুরস্কার, প্রশস্তি ভাষণ কিচ্ছু তাকে সাহায্য করে না, বরঞ্চ এটা প্রতিবন্ধকতাই তৈরি করে। প্রতিবন্ধকতা তৈরি করে যদি মনটা অন্যদিকে চলে যায়। আর সেই ওই ধরুন আমি বলছি ক্রিকেটারকে যেমন প্রত্যেকটা ইনিংসে 0 থেকে শুরু করতে হয়, হ্যাঁ, সে আগে যাই করে থাকুক না কেন। যে ব্র্যাডম্যান শেষ ইনিংসটায় 0 করেছিলেন, কেউ তাকে 4টে রান দিয়ে দিতে পারতো না। এত বড় ক্রিকেট দুনিয়া তাকে বলতে পারতো না যে তুমি তো প্রতি 3 বার ব্যাট হাতে ক্রিজে গিয়ে একটা করে সেঞ্চুরি করো, তোমাকে আমরা 4টে রান দিয়ে দিচ্ছি, তোমার 100 রান অ্যাভারেজ না থাকলে আমাদের কষ্ট হবে। তো সেটা ব্র্যাডম্যান নিতেন না, আত্মসময় লাগতো, কারণ 0 থেকে শুরু করাই হচ্ছে তার পৌরুষ। তাই লেখকের সামনে ওই 0টা হচ্ছে স্কোরবোর্ড নয়, সাদা খাতা, তাকে শুরু করতে হয়। একবার আপনি একটি জায়গায় বলেছেন যে এই পৃথিবীতে, পৃথিবীর বাইরেও আমার জীবদ্দশায় যা কিছু ঘটবে সবই আমার আত্মজীবনী, আমি আত্মজীবনী লিখতে চেষ্টা করি। এর মানে কি? এর মানেটা হচ্ছে, এটা আপনাকে বলি, সেটা হচ্ছে আমি হচ্ছে বনজীবী, তাই তো আমার মনটা বেশি কাজ করে। 87 সালে একটা সুপারনোভা আবিষ্কৃত হয়েছিল। আসলে সেটা ঘটেছিল, সেই এক্সপ্লোশনটা ঘটেছিল অনেক বছর আগে, কয়েক শত বছর আগে হয়েছিল, এখন ঠিক মনে নেই। তখন মানুষ জানলো অনেক পরে, মানুষ যার কারণ ওই বিকিরণটা এসে পৌঁছলো। এটা জীবানন্দ দাশের বিল আছে। জীবানন্দ দাশ যখন অসামান্য কবিতা বা ভ্যান গগ যখন ছবি আঁকছেন, তাদের কাজ যখন হচ্ছে, তখন মানুষ তার সম্পর্কে নয়, অনেক পরের সভ্য পৃথিবী তার বিকিরণটা ধরতে, সেই যন্ত্র তারা আবিষ্কার করলো। মানে ওই শিল্পকে বুঝবার মতো, ওই কবিতাকে হৃদয়ে ধরবার মতন যন্ত্র যেন মানুষ আবিষ্কার করলো। এখানে তার বিজ্ঞানীর সঙ্গে তার হ্যাঁ, তা তখন যখন ওইটা হয়েছিল তখন এমনিতে অনেক পরে এসে পৌঁছলো। তো এটা যখন আমি জানলাম, সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে আমার বয়স পেছনের দিকে বেড়ে যাচ্ছে। আমি তো আজকে দাঁড়িয়ে আছি, আজকের কালে এসে পৌঁছলো ওইটা। এটা একটা অদ্ভুত অনুভূতি, মনে হয় যেন নিজের বয়স পেছনের দিকে বেড়ে যাচ্ছে, হাজার বছর বেড়ে যাচ্ছে। এই হচ্ছে পৃথিবীর বাইরের ঘটনা। কিংবা ধরুন যখন শুমেকার লেভি এসে পড়লো বৃহস্পতির ওপর, ওই যে একবার করে ওই টেলিভিশনে দেখাচ্ছে, আমি তো সেখানে নেই, কিন্তু ওটা আমার জীবদ্দশার মধ্যে ঘটছে। ওই নক্ষত্র, মানে এই যে আমি আর আপনি এখন বসে কথা বলছি, পৃথিবীর কত জায়গায় কত কিছু ঘটে চলেছে। পোখরান, যখনই সেটা ঘটছে, সেটা আমার যদি অতীত হয়, সেটা যদি আমি এই মুহূর্তে জানতে পারি, সেটা আমার আত্মজীবনের মধ্যে ঢুকে পড়ছে। আমি মানে যে লোকটা কাঁধে ঝোলা নিয়ে বেরোলাম, ধরলাম, অটো ধরলাম, মেট্রো ধরলাম, অফিসে এলাম, বাড়ি গেলাম, সে লোকটা শুধু নয়, এই সারা পৃথিবীটা তো তার মধ্যে সারাক্ষণ ঢুকছে এসে, সেইটা হচ্ছে আত্মজীবনী। আচ্ছা, আরেক জায়গায় পড়েছি আপনার একটা অদ্ভুত শখ হচ্ছে চিঠি পড়া, পুরনো চিঠি পড়া। পুরনো চিঠি আপনি রেখে দেন, কখন পড়েন? দুপুরে, রাতে, যখন একলা থাকেন তখন? এটা কেনই বা? সব চিঠি কি একটু রাখা রিস্কিও নয়? হ্যাঁ, রিস্কি, ঠিক বলছেন আপনি। আসলে আমি ভীষণ স্বার্থপর বলে এটা করি।
আমার কাছে কোনো মানুষের সঙ্গে একটা সম্পর্কের চাইতে মাঝে মাঝে মূল্যবান হয়ে যায়, বেশি জরুরি হয়ে যায় একটা কবিতা লেখা। কারণ আমি সেই মানুষটাকে হয়তো কোনো দিন আমার মনের কথাটা বলতে পারবো না। তার চাইতে আমি যদি একটা কবিতা লিখি তাহলে সে পড়লেও ধরতে পারবে না, খুব বেশি হলে সে অ্যান্টিসিপেট করবে, আন্দাজ করবে, কিন্তু সে পুরোপুরি বিশ্বাস করতে পারবে না। আর আমি যদি মুখোমুখি হয়ে অন্যরকম ব্যবহার করব। পুরনো চিঠি আমি এই জন্যে পড়ি, বা কোনো চিঠি, এই চিঠি পড়তে পড়তে অনেক সময় হয় কি, ভেতরে একটা উত্তর তৈরি হয়, সেটা গদ্যে উত্তর। আপনাকে আমি একদম কবিতা লেখার একদম রান্নাঘরের কথাটা বলছি, গদ্যে লেখা উত্তর তৈরি হতে থাকে। হয়তো একটি মেয়েকেই একটা চিঠির উত্তর দিচ্ছি, যে উত্তরটা আমি মনে মনে জানি যে আমি কখনো লিখবো না। রাত্রিবেলা বসে বসে সেই উত্তরটা ভাবতে থাকি, ভাবতে ভাবতে একটা সময় সেটা তার শব্দের পদ্ধতিটা বদলে যায়, সেগুলো ছন্দবদ্ধ কতগুলো লাইন হতে থাকে, তার নাম সরে যায়, সম্বোধন সরে যায়, তলার সই সরে যায়, সেটা একটা কবিতার চেহারা নেয়। মেঘবালিকার জন্য রূপকথা বলে আমার একটা কবিতা আছে, যেটা আমি এই পদ্ধতিতে লিখেছিলাম। কিন্তু যাকে নিয়ে লিখেছিলাম সে এখনো জানে না। জানেই না। আচ্ছা, আপনার এই যে শারীরিক অসুস্থতা ছাড়া আপনার জীবনের বিপন্নতা কি নারী? বিপন্নতা নারী, আপনি বলতে পারেন যে আমার যে একটা কবিতা আসবার যে একটা সূত্র, সেইটা একটা নারী নিশ্চয়ই। কিন্তু আমার শুধু বিপন্নতা নয়, আমার নির্ভরতা বা আমার মানে কি বলবো, স্থিতি জায়গাটাও নারী নিশ্চয়ই। নিশ্চয়ই। কিন্তু এখন শেষ 4-5 বছর ধরে আমি বলতে পারি যে আমি এক ধরনের নিজের সঙ্গে নিজের খেলায় মেতে আছি। আমি মনে মনে, আমি যখন আমার কষ্ট হয়, খারাপ লাগে, আমি মনে মনে নানা দেশ, ইতিহাসের নানা জায়গা ঘুরে বেড়াবার চেষ্টা করি, যেটা আমাকে কোনো ব্যক্তি মানুষ, তার সঙ্গে কথা বলা, কোনো ব্যক্তি মানুষের সঙ্গে চিঠিপত্রের আদান প্রদান, সেটা দেয় না। আর আমাকে যেটা দেয় সেটা হচ্ছে গান। ঘর বাঁধতে লেগেছি মনের ভিতরে। আর যেটা আপনি গানের কথা বলেন, আর যেটা সেটা হচ্ছে গান, মিউজিক আমাকে। আচ্ছা, যারা বৃষ্টিতে ভিজেছিল, একবার আপনি লিখেছেন, এইবার যাব আমরা অন্য জায়গায়, যেখানে মহিলা এক রাস্তায় দাঁড়ায়, বয়ক্রম অনধিক 30 বৎসর, ভাবে সে কোথায় যাবে ছেড়ে স্বামী ঘর। এই মেয়েটি কি আপনার ব্যক্তিগত জীবনে চেনেন? এই উপন্যাসের শেষে একটা, আচ্ছা আপনাকে একটা গল্প বলি, যে আপনি জাদুকর ম্যান্ড্রিক পড়েন তো? পড়তাম। জাদুকর ম্যান্ড্রিক যখন শেষ হয়ে যেত, তখন নারদা জিজ্ঞেস করতো ইয়েকে, ম্যান্ড্রিককে, যে কি করে করলে? তখন ম্যান্ড্রিক একটা উত্তর দিত, জাদুকররা কখনো বলে না। বলে না, তো আপনিও বলবেন না। অন্তত একটা কবিতা, একটা অফ হ্যান্ড আবৃত্তি করে, বা আপনার যেটা আপনার পছন্দ, আমার দর্শকদের জন্য করে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। নিজের কবিতা আমার যে মনে থাকে না, নিজের কবিতা তো মনে থাকে না আমার। তাহলে যা খুশি। যে আমাকে চেনে আমি তাকেই চিনেছি। এই কবিতাটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। যে আমাকে চেনে আমি তাকেই চিনেছি, যে আমাকে ভুলে যায় আমি তার ভুল পুরনো সিন্ধুকে খুব যত্নে তুলে রাখি। পুকুরের মরা ঝাঁঝি হাতে নিয়ে বলি, মনে আছে জলের সংসার, মনে আছে? যে আমাকে চেনে আমি তাকেই চিনেছি। যে আমাকে বলেছিল একলা থেকো না, আমি তাকে একাকীর অরণ্যে খুঁজেছি। যে আমাকে বলেছিল অত্যাগ সহন, আমি তার ত্যাগ দিয়ে বানিয়েছি শ্লোক। যে আমাকে বলেছিল পশুকে মেরো না, আমার পশুত্ব তাকে দিয়েছে পাহারা। দিন গেছে দিন যায় যমজ চিন্তায়, যে আমাকে চেনে আমি তাকেই চিনেছি। অনেক 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 ধন্যবাদ জয়।